অর্থনীতির একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, মনোপলি বা একচেটিয়া বাজার। চলুন তো একদম সহজ করে পুরো ব্যাপারটা বুঝে নেওয়া যাক। বিশেষ করে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এই মনোপলি ব্যাপারটা ঠিক কি সেটা বুঝতে হলে আমাদের আগে বাজারের দুটো একদম উল্টো দিক দেখতে হবে। ভাবুন, একদিকে রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে প্রচুর বিক্রেতা, আর তারা কেউই নিজের ইচ্ছেমতো দাম ঠিক করতে পারে না। বাজার যা দাম ঠিক করে দেয় সেটাই মেনে নিতে হয়। এদেরকে বলা হয় প্রাইস টেকার। আর এর ঠিক উল্টো মেরুতে আছে মনোপলি, মানে একচিটিয়া বাজার। এখানে বিক্রেতা কজন? মাত্র একজন, আর সেই হলো বাজারের রাজা। সেই ঠিক করে দেবে জিনিসের দাম কত হবে, মানে সে হলো প্রাইস মেকার। তো এই যে বলা হলো একজন বিক্রেতার জগৎ, এর মানেটা ঠিক কি? একটা মনোপলি বাজারকে ঠিক কি কি জিনিস দিয়ে চেনা যায়, চলুন দেখিনি। একদম সোজা ভাষায় বললে মনোপলি হলো এমন একটা বাজার যেখানে একটাই কোম্পানি, হ্যাঁ মাত্র একটা কোম্পানি, এমন একটা জিনিস বানায় বা বিক্রি করে যার কাছাকাছি কোনো বিকল্পই নেই। মানে ক্রেতাদের ওই কোম্পানির থেকেই জিনিসটা কিনতেই হবে, আর কোনো উপায় নেই। একটা উদাহরণ দিই, যেমন ধরুন ভারতীয় রেল বা আমাদের এলাকার বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। এদের কোনো বিকল্প আছে কি? নেই। এটাই হলো মনোপলি। কিন্তু প্রশ্ন হলো, এই অমূলন ক্ষমতা, এই যে একাই পুরো বাজারটা দখল করে রাখা, এটা কিভাবে সম্ভব? এটা এমনি এমনি হয় না। এর পেছনে কারণ হলো বাজারে ঢুকার পথে বিরাট বিরাট বাধা থাকে। মানে অন্য কোনো কোম্পানি চাইলেই এই বাজারে ঢুকতে পারে না। যেমন ধরুন, কোনো একটা অপরিহার্য প্রাকৃতিক সম্পদ হয়তো শুধু ওই একটা কোম্পানির হাতেই আছে, অথবা এমন কিছু আইনি বাধা যেমন পেটেন্ট বা সরকারি লাইসেন্স যা শুধু ওই কোম্পানিকেই দেওয়া হয়েছে। আবার অনেক সময় বিপুল পরিমাণে মূলধন লাগে। ভাবুন তো, রাতারাতি আরেকটা রেল লাইন পাতার মতো পরিকাঠামো তৈরি করা কি সম্ভব? একদমই না। এই বাধাগুলোই মনোপলি তৈরি করে। বেশ, তাহলে আমরা বুঝলাম মনোপলি কি আর কেন তৈরি হয়। এখন সবচেয়ে মজার প্রশ্নটা হলো, এই যে এত ক্ষমতা হাতে নিয়ে বসে আছে মনোপলিস্ট, সে কিভাবে ঠিক করে যে কতটা জিনিস বানাবে আর দামটাই বা কত রাখবে? এর পেছনে কিন্তু একটা গোল্ডেন রুল বা সোনালি নিয়ম কাজ করে। দেখুন, যে কোনো ব্যবসার মতো মনোপলিস্টেরও একটাই উদ্দেশ্য, ম্যাক্সিমাম প্রফিট করা। মানে লাভটাকে যতটা সম্ভব বাড়িয়ে তোলা। সোজা কথায়, তার মোট আয় আর মোট ব্যয়ের মধ্যে যে তফাৎ, সেটাকে সর্বোচ্চ করতে হবে। আর এই সর্বোচ্চ মুনাফা করার জন্য অর্থনীতির একটা ইউনিভার্সাল রুল আছে। নিয়মটা হলো প্রান্তিক আয় আর প্রান্তিক ব্যয়, মানে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট, এই দুটোকে সমান হতে হবে। ব্যাপারটা কি? ধরুন, একটা অতিরিক্ত ইউনিট বানাতে যে খরচটা হয় সেটা হলো মার্জিনাল কস্ট, আর ওই অতিরিক্ত ইউনিটটা বিক্রি করে যে বাড়তি আয় হয় সেটা হলো মার্জিনাল রেভিনিউ। যতক্ষণ এই বাড়তি আয়টা বাড়তি খরচের থেকে বেশি, ততক্ষণ তো উৎপাদন চালিয়ে যাওয়াই লাভজনক, তাই না? ঠিক যে পয়েন্টে গিয়ে এই দুটো সমান হয়ে যায়, সেখানেই একজন উৎপাদক তার উৎপাদন থামিয়ে দেয়। কারণ এর পরে উৎপাদন করলে লাভের বদলে লোকসান হবে। এটাই হলো মুনাফা সর্বোচ্চ করার মূল মন্ত্র, MR=MC। কিন্তু এখানেই মনোপলিস্টের আয়ের ব্যাপারটা একটু অন্যরকম। কেন? কারণ সে পুরো বাজারে চাহিদা রেখার মুখোমুখি হয়, যেটা কিনা নিম্নগামী। এর মানে হলো, যদি সে বেশি জিনিস বিক্রি করতে চায়, তাকে দাম কমাতেই হবে। আর মজাটা হলো, যখন সে নতুন একটা ইউনিট বিক্রি করার জন্য দাম কমায়, তখন তাকে কিন্তু আগের সব ইউনিটগুলোর দামও কমাতে হয়। এর ফলে কি হয়? তার প্রান্তিক আয় মানে MR সব সময় দাম অর্থাৎ গড় আয় বা AR এর থেকে কম থাকে। এই কারণে গ্রাফে দেখবেন MR রেখাটা সবসময় AR বা চাহিদা রেখার নিচে থাকে। তো এই MR=MC নিয়মটা তো আমরা বুঝলাম। এখন চলুন দেখি এই নিয়মটা কাজে লাগিয়ে স্বল্প মেয়াদে একজন মনোপলিস্টের কি অবস্থা হতে পারে। মানে সে কি অংশন লাভ করবে, নাকি কোনো মতে টিকে থাকবে, নাকি তার লোকসানও হতে পারে? হ্যাঁ, তিনটে পরিস্থিতিই সম্ভব। চলুন এক এক করে দেখে নিই। প্রথমেই আসি সবথেকে ভালো সিনারিওতে। সিনারিও নম্বর 1, অস্বাভাবিক মুনাফা বা সুপার নর্মাল প্রফিট।
নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে মনোপলিস্ট প্রচুর লাভ করছে। এটা তখনই সম্ভব যখন সে যে দামে জিনিসটা বিক্রি করছে, মানে তার গড় আয় বা AR, সেটা প্রতিটা জিনিস বানানোর গড় খরচের, মানে অ্যাভারেজ টোটাল কস্ট বা ATCর থেকে বেশি হয়। আসুন এই ডায়াগ্রামটা একটু ভালো করে দেখি কিভাবে আমরা এই মুনাফাটা খুঁজে বের করব। 1 নম্বর স্টেপ, দেখুন MC রেখাটা MR রেখাকে কোথা থেকে ছেদ করেছে। ওই ছেদবিন্দু থেকে আমরা উৎপাদনের পরিমাণ অর্থাৎ কিউ ঠিক করে ফেলি। 2 নম্বর স্টেপ, এবার এই কিউ পরিমাণ থেকে সোজা একটা উল্লম্ব রেখা টানুন চাহিদা রেখা বা AR রেখা পর্যন্ত। যেখানে গিয়ে ওটা AR রেখাকে ছুঁছে সেটাই হলো আমাদের দাম, মানে P। 3 নম্বর স্টেপ, এবার দেখুন ওই একই কিউ পরিমাণে জিনিসটা বানাতে গড় খরচ বা ATC কত পড়ছে। দেখতেই পাচ্ছেন ATC রেখাটা দামের থেকে বেশ খানিকটা নিচে আছে। আর এই যে দাম আর গড় খরচের মধ্যে যে ভাগটা, এই পুরো আয়তক্ষেত্রটাই হলো মনোপলিস্টের অস্বাভাবিক মুনাফা। পরিষ্কার, তাই না? আচ্ছা, মনোপলি মানেই কি সবসময় এরকম বিশাল লাভ? না, তেমনটা নাও হতে পারে। কখনো কখনো বাজার এমন অবস্থায় থাকে যে মনোপলিস্ট কোনো মতে টিকে থাকে। এটাই আমাদের দ্বিতীয় পরিস্থিতি, স্বাভাবিক মুনাফা বা ব্রেক ইভেন। এটা কখন হয়? যখন সে যে দামে জিনিসটা বিক্রি করছে, অর্থাৎ গড় আয়, সেটা তার গড় খরচের ঠিক সমান হয়ে যায়, মানে AR ইকুয়ালস টু ATC। এখানে কোনো অতিরিক্ত অর্থনৈতিক লাভ হচ্ছে না, কিন্তু লোকসানও হচ্ছে না। একেই বলে স্বাভাবিক মুনাফা। এবার আসি তৃতীয় পরিস্থিতিতে, যেটা শুনলে হয়তো একটু অবাক লাগতে পারে। হ্যাঁ, একজন মনোপলিস্টেরও কিন্তু স্বল্পমেয়াদে লোকসান হতে পারে। যদি বাজারের চাহিদা হঠাৎ করে খুব কমে যায়, তখন এই পরিস্থিতি তৈরি হয়। লোকসান কখন হবে? খুব সহজ, যখন জিনিসটা বিক্রি করে যে দাম পাওয়া যাচ্ছে, মানে গড় আয় বা AR, সেটা তার গড় খরচ বা ATCর থেকেও কম হয়ে যায়, অর্থাৎ AR ইজ লেস দেন ATC। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি লোকসানই হয় তাহলে কি মনোপলিস্ট উৎপাদন বন্ধ করে দেবে? এখানে একটা ব্যাপার আছে। সিদ্ধান্তটা নির্ভর করে পরিবর্তনশীল খরচের ওপর, মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বা AVCর ওপর। দেখুন, খরচ তো দুরকম, স্থির খরচ যেমন কারখানার ভাড়া, আর পরিবর্তনশীল খরচ যেমন কাঁচামাল। যতক্ষণ পর্যন্ত পণ্যের দাম দিয়ে অন্তত পরিবর্তনশীল খরচটা উঠে আসছে, ততক্ষণ উৎপাদন চালিয়ে যাওয়াই ভালো। কেন? কারণ তাতে স্থির খরচের কিছুটা হলেও পুষিয়ে যায়। কিন্তু দাম যদি পরিবর্তনশীল খরচের থেকেও নিচে নেমে যায়, তখন উৎপাদন চালিয়ে যাওয়া মানে আরও বেশি লোকসান করা। সেই পরিস্থিতিতে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যাকে আমরা বলি শাটডাউন পয়েন্ট। এই যে আমরা দেখলাম মনোপলিস্ট কিভাবে দাম আর উৎপাদনের পরিমাণ ঠিক করে, এর থেকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে। আচ্ছা, আমরা তো চাহিদা রেখার কথা বললাম, তাহলে যোগান রেখা বা সাপ্লাই কার্ভটা কোথায়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে তো আমরা সাপ্লাই কার্ভ আঁকতে পারি, কিন্তু মজার ব্যাপার হলো মনোপলিস্টের কোনো সাপ্লাই কার্ভই থাকে না। কিন্তু কেন থাকে না? এর উত্তরটা লুকিয়ে আছে মনোপলি আর পূর্ণ প্রতিযোগিতার মূল পার্থক্যের মধ্যে। ভাবুন, একটা সাপ্লাই কার্ভ কি দেখায়? এটা দাম আর যোগানের পরিমাণের মধ্যে একটা সম্পর্ক দেখায়। মানে একটা নির্দিষ্ট দামে বিক্রেতা কতটা জিনিস বিক্রি করতে রাজি আছে। কিন্তু মনোপলিস্ট তো দাম মেনে চলে না, সে তো নিজেই দাম ঠিক করে। সে তার লাভ সর্বোচ্চ করার জন্য একই সাথে দাম আর পরিমাণ দুটোই ঠিক করে। তাই একটা নির্দিষ্ট দামের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ যোগান, এই সম্পর্কটাই এখানে তৈরি হয় না। এক কথায় বলতে গেলে, যেহেতু মনোপলিস্ট একজন প্রাইস মেকার, প্রাইস টেকার নয়, তাই দাম আর যোগানের মধ্যে সেই পরিষ্কার সম্পর্কটা থাকে না, যা একটা যোগান রেখা আঁকার জন্য দরকার। আর সম্পর্ক নেই মানে যোগান রেখাও নেই, সিম্পল। তাহলে আজকের আলোচনা শেষ করার আগে আসুন একটা প্রশ্ন নিয়ে আর একবার ভাবি। প্রশ্নটা হলো, বাজারের একমাত্র বিক্রেতা হওয়ার সত্ত্বেও একজন মনোপলিস্ট কেন লোকসান করেও স্বল্প মেয়াদে উৎপাদন চালিয়ে যেতে পারে? এর উত্তরটা কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। উত্তরটা লুকিয়ে আছে স্থির আর পরিবর্তনশীল খরচের মধ্যে। যতক্ষণ সে তার পণ্যের দাম দিয়ে অন্তত পরিবর্তনশীল খরচটা তুলে নিতে পারছে, ততক্ষণ উৎপাদন চালিয়ে যাওয়াটাই তার জন্য কম লোকসানের। এতে স্থির খরচের বোঝাটা কিছুটা হলেও হালকা হয়। এটাই হলো স্বল্পমেয়াদে টিকে থাকার একটা গুরুত্বপূর্ণ কৌশল।